পার্সোনালিটি, যার বাংলা মানে হলো ব্যক্তিত্ব। এই ভিডিওতে বেঙ্গলি ডিসকাশন মানে বাংলা ক্লাস, বাংলা ভার্সনে। তো এই ভিডিওতে ডিসকাস করব পার্সোনালিটি কি, তার ডেফিনিশন, কনসেপ্ট অ্যান্ড থিওরি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এইসব নিয়ে মানে পার্সোনালিটি সম্পর্কে সমস্ত ডিটেলস এই ভিডিওতে বেঙ্গলিতে ডিসকাস করব বাংলাতে। তো ব্যক্তিত্ব কি? প্রথমে যে মানুষের সামর্থ্য, ক্ষমতা, পেশনা, আবেগ ইত্যাদি কিভাবে একজন ব্যক্তির মধ্যে একত্রিত হয় তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। ব্যক্তিত্ব একটি ব্যাপক বিষয়। আমাদের ব্যক্তিত্ব কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যায় অসংখ্য মতবাদের উন্মেষ ঘটেছে। তবে কোনো একটি মতবাদের মাধ্যমে ব্যক্তিত্বের স্বরূপ জানা সম্ভব হয়নি, মানে একটি মতবাদের মাধ্যমে ব্যক্তিত্বের স্বরূপ জানা সম্ভব হয় না। আমাদের আচরণ ধারা ব্যাখ্যার ক্ষেত্রে ব্যক্তিত্ব মতবাদের অবদান অনস্বীকার্য। ব্যক্তিত্বের সংজ্ঞা দিক থেকে দেখতে গেলে মানে ডেফিনিশন অফ পার্সোনালিটি, তো এক্ষেত্রে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপকে বোঝায়, যার মাধ্যমে তার আচরণ এবং মানসিক প্রক্রিয়ার অনুপম ধারা প্রকাশিত হয়ে থাকে। দৈহিক গঠন, শক্তি, সামর্থ্য, বিশ্বাস, মূল্যবোধ, মনোভাব, আবেগ, প্রকাশভঙ্গি ইত্যাদির সমন্বয়ে ব্যক্তির সৃষ্টি হয়। নিম্নে কয়েকটি সংজ্ঞা দেওয়া হচ্ছে। কয়েকটি সংজ্ঞা যেমন দেখো, যে আলপোর্টের 1937 আলপোর্ট বলেছিলেন, তার মতে কি ব্যক্তিত্ব হল ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের এক গতিময় গঠন, যা পরিবেশের সাথে তার অনুপম অভিযোজন নির্ধারণ করে। এটাকে ইংলিশে বললে কি হবে? Personality is the dynamic organism within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment. Personality, হেনরি হোল্ট অ্যান্ড কোম্পানি, এটা 1937 আমরা তার কাছ থেকে পাচ্ছি। এরপর আবার যদি ডেফিনেশন দেখি, ক্লাইডার বলেছেন, ক্লাইডার এবং অন্যান্যরা, যে ব্যক্তিত্বকে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার অনুপম ধারা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা ব্যক্তির এবং ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্ক নির্ধারণ করে। Personality can be defined as the unique patterning of behavioral and mental processes that characterizes an individual and the individual's interactions with the environment. আচ্ছা, এরপর আরেকটা যদি ডেফিনেশন দেখি, রোডিজার এবং অন্যান্যরা, সেটা 1984 সালে তাদের মতে কি বলেছেন, যে মানব আচরণ এবং অভিজ্ঞতাময় ব্যক্তি স্বতন্ত্রের সামঞ্জস্য ধারার অনুধান হিসাবে ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করা যেতে পারে। Personality can be defined as the study of consistent patterns of individual differences in human behavior and experience. আচ্ছা, এইগুলো হচ্ছে আমরা সংজ্ঞা পাচ্ছি এখান থেকে। এরপর এই যে উপরের যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো থেকে, এই সংজ্ঞার আলোকে বলা যায় যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের একটি সামঞ্জস্য ধারা, যা তার আচরণ প্রকাশ পায়। ব্যক্তির দৈহিক গঠন, চেহারা, শক্তি, সামর্থ্য এবং তার বিশ্বাস, মনোভাব, মূল্যবোধ, আবেগ, প্রকাশভঙ্গি প্রভৃতির সমন্বয়ে ব্যক্তির সৃষ্টি হয়। প্রত্যেক ব্যক্তিরই ব্যক্তিত্ব রয়েছে, কারো ব্যক্তিত্ব নেই একথা বলা যায় না।
আচ্ছা, ব্যক্তিত্ব বিকাশের উপাদান, মানে ব্যক্তিত্ব কিভাবে বিকাশ হয় তার কিছু কিছু উপাদান নিয়ে এখন আলোচনা করছি। মানুষের ব্যক্তিত্ব একটি মাত্র বৈশিষ্ট্য বা গুণের ফসল নয়, এটি ব্যক্তিত্বের সকল বৈশিষ্ট্যের প্রকাশ মাত্র। বিভিন্ন উপাদানের সমন্বয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠিত হয়। যেমন কি পরপর 1, 2, 3 করে বলছি। নাম্বার 1, যেটা প্রথমে 1 নম্বরে কি আছে, দৈহিক গঠন, যেটা ফিজিক্যাল কনস্টিটিউশন, মানে দৈহিক গঠন। এটা কি জিনিস? দৈহিক আকৃতি, উচ্চতা, চেহারা, শক্তি, সামর্থ্য ইত্যাদি ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন স্থূল দেহের লোক সাধারণত উল্লসিত এবং আরামপ্রিয় হয়ে থাকে, আর ক্ষীণ দেহের লোক চঞ্চল প্রকৃতির হয়। কুৎসিত চেহারার লোকের চেয়ে একজন সুন্দর চেহারার লোক সহজে আমাদের মনোযোগ আকৃষ্ট করে থাকে। এটা হচ্ছে দৈহিক গঠন, যেটা ফিজিক্যাল কনস্টিটিউশন বললাম, কনস্টিটিউশন। এরপর নেক্সট 2 নাম্বার, নাম্বার 2তে কি বলেছে, যে অন্তঃক্ষরা গ্রন্থি, এটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন ব্যক্তির ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে থাকে। এই গ্রন্থিগুলো হরমোন রক্তের সাথে মিশে শরীরের বিভিন্ন অংশে জড়িয়ে পড়ে। যেসব অন্তঃক্ষরা গ্রন্থি ব্যক্তিত্বের সাথে সরাসরি সম্পর্কিত সেগুলো হলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি এবং যৌন গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি, যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। এই গ্রন্থির সম্মুখভাগের নিঃসৃত হরমোন দেহের রক্তচাপ ও বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎভাগের নিঃসৃত হরমোন বিভিন্ন গ্রন্থিকে উদ্দীপিত করে। থাইরয়েড গ্রন্থির নিঃসৃত হরমোন এবং রসকে থাইরক্সিন বলা হয়। এই হরমোন শরীরের কোষ বিভক্তি এবং মৌল তাপ উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এই রসের কমতি দেখা দিলে মানুষ ক্রমশ স্থূল এবং অলস স্বভাবের হয়। এই রসের আধিক্য ব্যক্তিকে তীব্রভাবে কর্মচঞ্চল করে তোলে। শিশুদের এই গ্রন্থি নষ্ট হয়ে গেলে ক্রোটিনিজম নামক এক প্রকারের রোগ হয়, যে ক্রেটিনিজম নামক এক প্রকারের রোগ হয়। অ্যাড্রিনাল গ্রন্থি মূত্রাশয়ের, যেটাকে কিডনি বলা হচ্ছে, অ্যাড্রিনাল গ্রন্থি মূত্রাশয়ের উপর অবস্থিত। এই গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তার নাম অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন অতিমাত্রায় নিঃসৃত হলে শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং যকৃৎ থেকে সংরক্ষিত শর্করা বেশি পরিমাণে ক্ষরিত হয়। যৌন গ্রন্থি থেকে অ্যান্ড্রোজেন এবং এস্ট্রোজেন নামক 2 প্রকারের হরমোন নিঃসৃত হয়। এই গ্রন্থিরস পুরুষের এবং মেয়েদের যৌন জীবন নিয়ন্ত্রণ করে। এবারে 3 নাম্বার, যেটা 3 নাম্বার ব্যক্তিত্ব বিকাশের উপাদান, সেটা কি, বুদ্ধি, যেটাকে বলা হয় ইন্টেলিজেন্স। ব্যক্তির গঠনের একটি অন্যতম উপাদান হলো বুদ্ধি, মানে ইন্টেলিজেন্স। একজন ক্ষীণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কখনো একজন বুদ্ধিমান ব্যক্তির তুলনায় উচ্চমানের ব্যক্তিত্বের অধিকারী হতে পারে না। এরপরে নাম্বার 4, যেটা 4 নাম্বার উপাদান, সেটা কি, কৃষ্টি বা সংস্কৃতি, এটা কালচার। ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে কৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, মানে যেটা কালচার বলা হয়, কৃষ্টি বা কালচার। প্রত্যেক কৃষ্টির লোকেরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে, ভিন্ন ধরনের যন্ত্রপাতি, তারপরে যে অস্ত্রশস্ত্র ব্যবহার করে, এবং প্রত্যেক কৃষ্টির মধ্যে খাদ্য গ্রহণ,
সন্তান লালন পালন প্রভৃতি ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। এই জন্য প্রত্যেক কৃষ্টি বা কালচার সংস্কৃতির মধ্যে পার্থক্য দেখা যায়। মানুষের অভ্যাস, কলাকৌশল, শিক্ষণ, আবেগ, রীতিনীতি, মূল্যবোধ, দর্শন, মনোভাব, ধর্ম, ন্যায় অন্যায় সবই কৃষ্টির অন্তর্ভুক্ত, মানে সবই কালচারের মধ্যে পড়ে। শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পিতামাতা, আত্মীয় স্বজন, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কাছ থেকে শিশু ন্যায় অন্যায়, মূল্যবোধ, মনোভাব ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে থাকে। এরপরে ব্যক্তিত্বের প্রকারভেদ, মানে টাইপস অফ পার্সোনালিটি টাইপস গুলো বলবো এবারে। গ্রিক এবং রোমানরা বিশ্ব সৃষ্টি সংক্রান্ত উপাদানের ভিত্তিতে ব্যক্তিত্বকে 4 ভাগে ভাগ করেছেন। যথা কিরকম 4টা ভাগ কি? মাটি, বায়ু, আগুন আর জল। ঠিক আছে? তো হিপোক্রেটাস এবং রোমান চিকিৎসক গ্যালেন উভয়ে ধারণা প্রদান করেন যে এসব উপাদান ব্যক্তিত্বের ক্ষেত্রে 4 ধরনের মেজাজ সৃষ্টি করে। যেমন কি বিষাদ বায়ুগ্রস্ত, ঠিক আছে, যেটাকে মেলানকোলিক বলা হয়, বিষাদ বায়ুগ্রস্ত। তারপর 2 নম্বর হচ্ছে কি প্রত্যয়পূর্ণ, যেটা স্যাঙ্গুইন, প্রত্যয়পূর্ণ। আর 3 নম্বর খিটখিটে, এটা হচ্ছে কলেরিক। আর 4 নম্বর হচ্ছে উৎসাহহীন, মানে কি উৎসাহহীন, এটা হচ্ছে যে ফ্লেমেটিক। তো এই সব মেজাজ মাটি, বায়ু, আগুন এবং জলের সাথে সম্পর্কিত। ব্যক্তিত্বের প্রকারভেদ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে, যেমন সাইকোডাইনামিক পার্সপেক্টিভ আছে, সংরক্ষণ পার্সপেক্টিভ আছে, আচরণগত পার্সপেক্টিভ আর মানবীয় পার্সপেক্টিভ। তো এইগুলো নিয়ে পরপর আলোচনা করব। যেমন সাইকোডাইনামিক পার্সপেক্টিভে কি বলা হচ্ছে? সাইকোডাইনামিক পার্সপেক্টিভ বা মনোসমীক্ষণ মনোবাদ, যেটা সাইকো অ্যানালিটিক থিওরি। তো এই সাইকো অ্যানালিটিক থিওরিটা যে সিগমন্ড ফ্রয়েড, তিনি একজন মনোবিজ্ঞানী। সিগমন্ড ফ্রয়েড এবং তার অনুসারীরা ব্যক্তিত্বের উপর যে কাজ করেছেন তা মনোসমীক্ষণ তত্ত্ব, যেটাকে সাইকো অ্যানালিটিক থিওরি বলা হয়, সেটাই তত্ত্ব নামে পরিচিত আর কি, সাইকো অ্যানালিটিক থিওরি নামে পরিচিত। ব্যক্তির অবচেতন প্রেস বা দ্বন্দ্বের স্বরূপ জানার জন্য ফ্রয়েড অবাধ অনুষঙ্গ, যেটাকে ফ্রি অ্যাসোসিয়েশন, এবং স্বপ্ন বিশ্লেষণ, মানে ড্রিম ইন্টারপ্রিটেশন কৌশল ব্যবহার করেন। তাহলে কি কি কৌশল? একটা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন, অনুষঙ্গ, এবং স্বপ্ন বিশ্লেষণ, ড্রিম ইন্টারপ্রিটেশন কৌশল ব্যবহার করেন। অবাধ অনুষঙ্গ নীতির ফলে রোগী তার সমস্যাগুলো খোলাখুলিভাবে প্রকাশ করতে পারত। আর স্বপ্ন বিশ্লেষণ পদ্ধতি একজন ব্যক্তি শৈশবকালীন স্মৃতি, তারপরে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, সমস্যা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্বন্ধে জানা, এইসব কিছু জানা যায় আর কি। ফ্রয়েডের মতে রোগীর চিন্তাভাবনা, আশা, আকাঙ্ক্ষা, অবচেতন প্রেস রোগীর স্বপ্নের প্রতিফলিত হয়ে থাকে। এ পর্যায়ে আমরা ব্যক্তিত্বের গঠন, বিকাশ এবং গতিশীলতা সম্বন্ধে ফ্রয়েডের ধারণা আলোচনা করব। এরপর ফ্রয়েডের যে আছে স্ট্রাকচার অফ পার্সোনালিটি দেখব, যে ব্যক্তিত্বের গঠন বা কাঠামো। ফ্রয়েডের মতে আদি সত্তা ঈদ, যেটাকে ঈদ বলা হয়, আর ওম, আদি সত্তা ঈদ, ওম এবং
আদিসত্তা হচ্ছে যে আদিসত্তাকে ঈদ ঈদ ওম এবং তোমার ইগো যেটা অধিসত্তা আর সুপার ইগো, মানে ঈদ, ইগো আর সুপার ইগো, এই তিনটে উপাদানে ভাগ করে ব্যক্তিত্ব গঠিত হচ্ছে। তো আমরা এই তিনটে জিনিস জানবো। ইংলিশে এটাকে বলে ঈদ, ইগো আর সুপার ইগো। আদিসত্তা, ঈদ হচ্ছে আদিসত্তা, আচ্ছা অহম হচ্ছে ইগো, যেটাকে বাংলা অহম বলা হয়, আর সুপার ইগোটাকে অধিসত্তা বলা হচ্ছে। এই তিন ধরনের উপাদানে ব্যক্তিত্ব গঠিত। তাহলে ঈদটা কি, মানে আদিসত্তা কি জিনিস? এটা আদিসত্তা ব্যক্তিত্বের একটি প্রাথমিক সত্তা। এই সত্তাটি মানসিক শক্তির, এটা সাইকিক এনার্জি, যেটা মানসিক শক্তির আধার, একে মানসিক শক্তির মৌলিক সংরক্ষণাগার বলা হয়। আদিসত্তা থেকে শক্তি সংগ্রহ করে অহম এবং অধিসত্তা তাদের কাজ করে থাকে। আদিসত্তা সুখভোগের নীতি, যেটাকে প্লিজার প্রিন্সিপলস, মেনে চলে। এটি সকল সময়ের সুখ পেতে চায়, কোনো প্রকার মুক্তি, বিচার বুদ্ধি এবং নৈতিক জ্ঞানের ধারে না। নৈতিক জ্ঞানের কোনো ধারে না। আচ্ছা, এটি ব্যক্তিত্বের একটি অবচেতন স্তর। এই সত্তাটির অন্ধের মতো জৈবিক প্রেস চরিতার্থ করার জন্য ব্যস্ত থাকে। দুঃখ কষ্ট পরিহার করে আনন্দ পাওয়ার জন্য আদিসত্তা দুটি প্রক্রিয়ার সাহায্য নিতে থাকে। এটি হলো সাপেক্ষ প্রক্রিয়া, অপরটি হলো প্রাথমিক প্রক্রিয়া। এই হচ্ছে ঈদ হলো। এরপরে অহম, যেটাকে ইগো বলা হয়। অহম ব্যক্তির বাস্তব সত্তা। এ সত্তার কাজ হলো আদি কামনা এবং বাস্তবতার মধ্যে সমন্বয় সাধন করা। এই সত্তাটি বাস্তবধর্মী নীতি, রিয়ালিটি প্রিন্সিপাল অনুসরণ করে। বাস্তবধর্মী নীতির উদ্দেশ্য হল যথাযোগ্য বস্তুর সাহায্যে প্রয়োজন মেটানো। এ নীতির কাজ হল অভিজ্ঞতা সত্য কি মিথ্যা তা দেখা। অহমকে ব্যক্তিত্বের কার্যনির্বাহী সত্তা বলা যেতে পারে। এটি ব্যক্তির সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আদিসত্তার কোন কামনা পূর্ণ করতে হবে তা অহম ঠিক করে থাকে। মানে আদিসত্তার কোন কামনা পূর্ণ করতে হবে সেটা কিন্তু অহম ঠিক করে থাকে। আদিসত্তা এবং আদিসত্তার বহু পরস্পর বিরোধী দাবি দেওয়ার মধ্যে সমন্বয় সাধন করে থাকে। সমন্বয় সাধন করে অহম। ফ্রয়েডের মতে অহম যখন আদিসত্তার তীব্র কামনা এবং আদিসত্তার কঠোর নিয়ম কানুনের মুখে তার সমন্বয় ক্ষমতা হারিয়ে ফেলে, তখন ব্যক্তিত্বের বিপর্যয় ঘটে। এরপরে চলে আসছি আমরা, যেটা হচ্ছে অধিসত্তা, তার মানে সুপার ইগো। সুপার ইগো যেটা বলা হয়, ব্যক্তিত্ব কাঠামোর তৃতীয় এবং সর্বশেষ সত্তা হল অধিসত্তা। এই সত্তাটি ব্যক্তিত্বের নৈতিক হাতিয়ার, আমরা যাকে বিবেক বলি, তাই অধিসত্তা। এই সত্তাটি বাস্তব অপেক্ষা ন্যায় নীতির প্রতি বেশি জোর দিয়ে থাকে। সামাজিক ন্যায় নীতির ভিত্তিতে এটি ব্যক্তিত্ব গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। অধিসত্তার প্রধান কাজ হলো, মানে অধিসত্তার প্রধান কাজ কি কি? 1 নম্বর, অধিসত্তার কাম এবং ক্রমাত্মক প্রেসকে অবদমন করে। অহমকে বাস্তবধর্মী লক্ষ্যবস্তুর পরিবর্তে আদর্শধর্মী লক্ষ্যে প্রবাহিত করে থাকে এবং আরাম আয়াস অপেক্ষা পূর্ণতা অর্জনে ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, এই হলো ঈদ, ইগো এবং সুপার ইগো। এটা হচ্ছে সাইকোডাইনামিক পার্সপেক্টিভে আমরা পার্সোনালিটিকে দেখছি। ঠিক আছে, এই পর্যন্ত আলোচনা হলো। এইভাবে পুরো ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং পার্সোনালিটি পরপর একটা ভিডিওতে এগুলো হবে না, পরপর স্টেপ বাই স্টেপ আবার ভিডিও করা হবে। তো তাতে পুরো ডিটেলস পার্সোনালিটিটা বাংলাতে ডিসকাস করবে। ইংলিশও ভিডিও আছে, ইংলিশও ডিসকাস করা হচ্ছে বাংলাতেও। আর আমি প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা কনসেপ্টকে স্লোলি ব্যাখ্যা করছি। তার কারণ হচ্ছে কি, যাতে
বুঝতে সুবিধা হয়, প্রত্যেকটা জিনিস যাতে মাথায় গেঁথে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।